শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৩৬। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সাম্রাজ্য থেকে অতি ক্ষুদ্র বিষয়েও লোভ তৈরি হয় ধ্বংসলীলায়। লোভ নারী লোভকারী ব্যক্তিদের শাস্তিও ভয়ানক। আল্লাহ লোভীদের পছন্দ করেন না, তাই তো খোদা হওয়ার লোভ ফেরাউনকে বিশাল সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন। তবে অতি আশ্চর্য বিষয় হলো, ফেরাউন তার নিজের শাস্তি নিজেই লিখে দিয়েছিল জিবরাইল আলাইহিসসালামের কাছে। নীল নদে পানি আনার জন্য ফেরাউন যখন দোয়া করেন, তখন আল্লাহ তার দোয়া কবুল করে নীল নদে পানি ফিরিয়ে দেন এবং জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দেন। তিনি ফেরাউনকে প্রশ্ন করেন, যদি কোনো মনিব তার ভৃত্যকে দুনিয়ার সমস্ত সুখ দেয়, তবু সেই ভৃত্য তা উপেক্ষা করে নিজের মনিব সাজতে চায়, তাহলে তার কিরূপ শাস্তি হওয়া উচিত? উত্তরে ফেরাউন বলেছেন, ওই অকৃতজ্ঞকে এই নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। ফেরাউনের উক্তিটি কাগজে লিখে নিয়ে চলে যায় জিবরাইল আলাইহিসসালাম। সেরকম মৃত্যু দেওয়া হয় ফেরাউনকে। সমুদ্রের গভীরে ডুবিয়ে আল্লাহ তাকে শাস্তি দেন। লোভ কখনো মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না। হেরোনা যার কারণে সবসময় আতঙ্কে থাকে। শায়েরের ভাগে যেটুকু সম্পদ রয়েছে তা হাতিয়ে আনতে পারলে বেশ হবে। হেরোনার সাথে তার স্বামী আকবরও আছেন, সাথে বাকি 2 ভাই আর তার বউয়েরাও। তাদের পরিকল্পনার প্রধান হাতিয়ার বানিয়েছে হেরোনার মেয়ে চম্পাকে। শায়ের বলতে পাগল সে এখনো সে শায়ের চরণতলে একটু ঠাঁই চায়, যার দরুন মায়ের অন্যায় আবদার সে মেনে নিয়েছে। পরীর সাথে ভাব জমিয়েছে, কথা বলার ছলে এটা ওটা খাওয়ায়, যার সাথে এক বিশেষ ধরনের ওষুধ মেশানো থাকে, যা দূরের গ্রামের একজনের কবিরাজের কাছ থেকে আনিয়েছেন হেরোনা। পরী যাতে সন্তান জন্ম দিতে না পারে এবং সেই সুযোগে চম্পাকে শায়েরের সাথে বিয়ে দেবেন হেরোনা। এই সামান্য সম্পদের জন্য এখন মেয়েকে উৎসর্গ করছেন তিনি। চম্পাকে বুঝিয়েছে, শায়ের তো পুরুষের জাত, বাচ্চা না হলে মেয়ে মানুষের দাম থাকে না, সে যতই রূপবতী হোক না কেন। তেমন করে পরীকেও ছুঁড়ে ফেলে দিবে সে। তারপর চম্পার সাথে শায়েরকে বিয়ে দেবেন। চম্পাও খুশি মনে তা মেনে নিয়েছে। মায়ের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সে। কিন্তু শায়েরের পরিজন সম্পর্ক অবগত নন বলে এসব কাজ করছে হেরোনা। যদি জানতো তাহলে এরকম জঘন্য চিন্তা মাথায় আনতো না। শায়ের দুপুরের খাবার খেতে এসেছে। উঠোনে পরীর পরনে শাড়ি দেখে অবাক হলো সে, কেননা শায়ের ফেরা না পর্যন্ত পরী গোসল করে না। শায়ের যেদিন তাকে বলেছিল তার সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে যখন সে গোসল করে কাপড় মেলতে যায়। সে দৃশ্য শায়েরকে উপভোগ করানোর জন্য দুপুরে শায়ের ফেরার পর পরী গোসলে যায়। তাহলে আজকে হলো কি পরীর? ঘরে আসতেই দেখলো পরী নামাজ পড়ছে। শুক্রবার বিধায় আজ একটু তাড়াতাড়ি এসেছে শায়ের। সে ভাবছে এখনো তো নামাজের সময় হয়নি। পরক্ষণে ভাবলো হয়তো নফল নামাজ পড়ছে। তাই শায়েরও চলে গেল গোসলে। তারপর সেও চলে গেল মসজিদে জুম্মার নামাজ পড়তে। শুক্রবার দুপুরে পরে বাড়িতে থাকে শায়ের। নামাজ শেষ করে ফিরে এসে দেখে পরী অন্যমনস্ক হয়ে বসে আছে। শায়ের পরীর পাশে বসে বলে, আপনার কি মন খারাপ পরীজান? হঠাৎ শায়েরের কথায় চমকে ওঠে পরী। কোনো এক ধ্যানে মগ্ন ছিল সে। শায়েরের কথাতে ধ্যান ভাঙল তার। আপনি কি বাড়ির জন্য চিন্তিত? না, তেমন কিছু না। আপনার চোখ দেখে মনের ভাবনা কিছুটা বুঝতে পারছি। আপনি কি বাড়িতে যেতে চান? তাহলে নিয়ে যাব। না, আমি বাড়িতে যাব না। কদিন হলো তো এসেছি, আমার কিছু হয়নি। তাহলে আপনার মুখে হাসি নেই কেন পরিজান? আমি যেই হাসিটা দেখার জন্য ছুটে আসি, সেই হাসিটা আজ কেন দেখতে পেলাম না? আপনি কি আমার কাছে সুখী নন পরিজান? পরি তৎক্ষণাৎ শায়েরের হাত মুঠোয় নিয়ে বলল, আপনি ছাড়া আমি পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তির কাছেও সুখী থাকতে পারবো না। তাই এই প্রশ্ন আপনি কখনোই করবেন না। পরম যত্নে স্ত্রীর গালে হাত রাখল শায়ের। তারপর বলল, তাহলে আমার থেকে কিছু লুকাবেন না, সব বলুন, ভালো লাগবে। পরি শায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে, বলে, আপার বাচ্চাকে দেখেছেন? কি সুন্দর, তাই না? পরীর মনোভাব সব বুঝে গেল শায়ের। সেও হাত ধরে পরীর। তারপর বলল, আপনার চাই তাই তো? ফুপু বলেছেন একটা বাচ্চার কথা। কিন্তু একটু চুপ থেকে পরী বলে, আচ্ছা, আমি কি মা হতে পারবো না? আল্লাহ চাইলে সব পারেন পরিজান, আপনি ধৈর্য ধরুন।
আল্লাহ আপনার সাথে আছেন, কখনো আর এই চিন্তা করবেন না। অনেক দিন তো পার হয়ে গেল, আমার কিছু ভালো লাগছে না। আর ফুপু, বুঝেছি ফুপু আপনাকে চাপ দিচ্ছে, তাই তো? না, ফুপুরও তো মন চায়, তাই না? তাছাড়া আমিও চাই। এত চিন্তা করবেন না, আপনাকে মনমরা হয়ে থাকতে দেখে ভালো লাগে না আমার। আমার পরিজনকে সবসময় হাসি খুশি দেখতে চাই। পরীকে বুকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল সায়ের। না জানি এখন একটা বাচ্চার জন্য পরীকে কত কথা শুনতে হয়। ভাবনাটা সেটা নিয়ে নয়, ভাবনা হলো পরী তখন কিভাবে নেবে বিষয়টা। নিশ্চয়ই কঠিনভাবে প্রতিবাদ করবে। তখন না অশান্তির সৃষ্টি হয়। মন ভালো করার জন্য পরীকে নিয়ে ঘুরতে বের হলো সায়ের। গ্রামের প্রায়শই যায় ওরা, তবে আজকে রাতে বের হয়েছে ওরা। সুধাকরের আলোতে তখন ঝলমল করছে ধরণী, রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। সেই সাথে হাতে হাত রেখে হেঁটে চলছে সায়ের। পরী আলতো করে পরীর বাহু ধরে জড়িয়ে ধরছে পরীকে। রাতে তো কেউই রাস্তাঘাটে খুব একটা আসে না, ফাঁকা রাস্তাটা দুজন বেশ উপভোগ করছে। সাথে পরীর মনটাও ভালো হয়ে গেছে। সায়ের বলে, কিছু ভালোবাসার কিছু অনুভূতি গোপনে সুন্দর, জানেন কি? না তো, আপনার কাছে প্রথম শুনলাম। আপনার প্রতি আমার সকল অনুভূতি ভালোবাসা সবই ছিল গোপন। কখনোই ভাবিনি আপনি আমার ভাগ্যে আছেন। আমি চাঁদের আশা করিনি, চাঁদের আলোতে খুশি ছিলাম, কিন্তু বিধাতা যে আকাশ সহ চাঁদকে আমায় দিয়ে দিলেন। চাঁদের থেকে চোখ সরিয়ে পরীর দিকে তাকিয়ে সায়ের বলে, যে রাতে আপনাকে প্রথম দেখেছিলাম খুব দীর্ঘ একটা রাত ছিল। আপনাকে দেখার পর কাক ভেজা চোখ নিয়ে শুধু অস্থিরতায় ছটফট করেছিলাম বাকি রাতটুকু। আপনাকে আরেকটিবার দেখার জন্য ব্যাকুল হয়েছিলাম, কিন্তু সেই দেখা দিলেন বিয়ের রাতে। কত অপেক্ষা করিয়েছেন আমাকে, ভাবতে পারছেন? কিন্তু আপনার চোখে কখনো সেই অনুভূতি দেখিনি মালি সাহেব। কিভাবে এত সব গোপন রাখেন আপনি? আমার সবচেয়ে গোপন জিনিসটা কি জানেন? মাথা নেড়ে না বুঝায় পড়ি। সায়ের তখন পকেট থেকে কিছু একটা বের করে। চাঁদের রূপালি আলোতে চিকচিক করে উঠল নূপুরটা। পরি এবার ভীষণ অবাক হলো। এই সেই হারিয়ে যাওয়া নূপুর, যেটা পাগলের মতো খুঁজছে পরি। আর সেটা কিনা সায়েরের কাছে ছিল। সে বুঝতেই পারেনি। পরি জিজ্ঞেস করে, এটা আপনার কাছে ছিল? তবে আপনি তখন বলেননি কেন? তখন তো জানতাম না যে এই নূপুরের মালিক আমার হবে, তাই যত্নে লুকিয়ে রেখেছিলাম। এখন বুঝতে পারছেন তো আমার ভালোবাসা কতটা গোপন ছিল? বিনিময়ে হাসল পরি। সায়ের হাঁটু মুড়ে বসে নূপুরটা পরিয়ে দিল পরীকে। সায়ের উঠে দাঁড়ানোর আগে কারোর সাথে ধাক্কা লাগে পরীর। ধাক্কাটা খুব জোরে লাগতেই সরে আসে সে। পেছনে ফিরে কাউকে দ্রুত পদে চলে যেতে দেখল পরি। সায়ের উঠে দাঁড়ালো, পরীকে ধরে বলল, আপনার লাগেনি তো? পরি আগন্তুকের দিকে তাকিয়েছিল তখনও। সায়ের বলল, এই যে দাঁড়ান, চোখে দেখেন না এভাবে ধাক্কা দিলেন? মেজো কাকি। সায়ের অবাক হলো, বলল, মেজো কাকি আপনি চিনলেন কিভাবে? পরি তীক্ষ্ণ দৃষ্টিতে রিনার দিকে তাকিয়ে বলে, তার চাল চলন আমি খুব ভালো করে চিনি। সেই যেই সুগন্ধি তেল মাখে তার গন্ধটাও পেয়েছি। কিন্তু মেজো কাকি এত রাতে কোথায় গিয়েছিলেন? সায়ের নিজেও তা খেয়াল করে। সত্যি তো, কোথায় যেতে পারে সে? এসব চিন্তা করতে করতে বাড়িতে চলে আসে ওরা। সায়ের কিছু না ভাবলেও পরি ভাবছে, কেননা ইদানিং পরি সায়ের মেজো কাকি রিনা আর হেরোনাকে কথা বলতে দেখে। কিন্তু বিষয়টা এখন বেশ বেশ বুঝেছে সে। সাথে খুশিনাকে ঘরে ডেকে নিয়ে কিছু বলে। পরি এতদিন এসব পাত্তা দিত না। ওরা যা বলে বলুক, ওর তাতে কি। কিন্তু যখন বিষয়টা খুশিনা পর্যন্ত গিয়েছে, তখন পরি ভেবেছে কিছু তো ঘাপলা আছে। পরীর ধারণা সঠিক হলো যখন খুশিনা পরের দিন এসে সায়েরকে ডাকলো। কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সায়ের। খুশিনা তখন সায়েরকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো। কামে যাস তুই? কিছু বলবে তুমি? কইতাম, কি কমু? তুই আমার পোলা, তোর ভালার লাইগা কইতে হইব। তোর বউয়ে তো পোলাপান হইব না, বংশধর তো আনন লাগবো, নাইলে তোর হইব কি? তাই কইছিলাম তোর বউও থাক, তুই চম্পারে বিয়া কর। পরি যেন স্তব্ধ হয়ে গেল। ফুপু যে এত সহজে কথাটা বলে ফেলবেন তা জানা ছিল না পরীর। এতদিন কতই না ভালোভাবে দিন কাটছিল এই ফুপুর সাথে, আর আজকে এই মানুষটা এত সহজভাবে কথাগুলো বলে দিল। পরি কিছু বলল না, শুধু সায়েরের জবাবের আশাতে রইল। সায়ের শান্ত স্বরে বলল, আজ বলছো, তবে দ্বিতীয়বার যেন তোমার মুখে এই কথা না শুনি ফুপু। কেন কইব না সেহরান, তোর কি বাপ হওয়ার ইচ্ছা করে না? দেখ, সব ভাইও আমি দেখছি,
তাই তোর বউয়ের সামনে কইলাম তুই বিয়া কর, দেখবি সব ঠিক হইয়া যাইব। সাহের এবার খুব রেগে গেল, রাগান্বিত কণ্ঠে বলল, পরিজান থাকলেই চলবে আমার, চাই না আমার বাচ্চা। আর তোমাকে কে বললো আমার বউয়ের বাচ্চা হইব না? খুশিনা জবাব দিলেন না, জবাব দিল পরি। বড়কাকেই বলছেন তাই না ফুপু? এবার ও জবাব দিলেন না তিনি। কথাটা তো হেরোনা বলছে খুশিনাকে। খুশিনা আগেও চেয়েছিল চম্পা সাহেরের বউ হোক, তো এখন যখন পরি মা হতে পারবে না জেনেছে, তখন চম্পার সাথে সাহেরের বিয়ে হলে ভালো হবে, এভেবে খুশিনা রাজি হয়েছেন। বড় কাকি কিভাবে জানলো আমি মা হতে অক্ষম? তিনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? খুশিনা এবার মুখ খুললেন। চম্পা তুমগো কইতে শুনছে। সায়ের পরি একে অপরের দিকে তাকালো। ওরা কবে এসব নিয়ে আলোচনা করলো? আর চম্পা শুনলই বা কিভাবে? পরির মাথাটা ঘুরে গেল। ভালো ব্যবহার করাটা কি তাহলে চম্পার নাটক ছিল? রাগে পরি চেহারাটা লাল বর্ণ ধারণ করলো। ওর জীবনে বিশ্বাসঘাতকের জায়গা এক চুলও নেই।